দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অদিতি বিএনপি মহাসচিব থেকে ত্যাগ এবং তার কর্মনিষ্ঠার ফলে তিনি কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পেয়ে তিনি গতকাল সংসদে নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। আজ তিনি এসেছেন একসময়ে তার রাজনৈতিক অগ্রজ, তার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যার সাথে তিনি ছায়ার মতো সবসময় লেগেছিলেন, সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। শ্রদ্ধা নিবেদন তিনি করেছেন। এখন তিনি মোনাজাতে দাঁড়িয়েছেন এবং দেশবাসীর প্রতি, দেশবাসীর জন্য তিনি দোয়া কামনা করছেন। পাশাপাশি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন, দেশের জন্য দোয়া করছেন যেন আগামী সময় বাংলাদেশে যে একটা গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে 2026 নির্বাচনের মাধ্যমে, যে শুভ সূচনা এনেছিল 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে গেল নির্বাচনে দেশের যে একটা বড় আমূল পরিবর্তন হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে এবং সেই সরকার গঠনের ফলে যে একটা গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে, সেই গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে, সেই গণতন্ত্রের ধারক বাহক বিএনপি যেন বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই কাজ করার লক্ষ্যে তিনি আজ দোয়া কামনা করছেন। জানিয়ে রাখি অদিতি, এই দোয়া কামনার পরে এখানে দোয়ার পর তিনি কিন্তু আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন, অর্থাৎ 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন। সেই শপথে কিন্তু তাকে শপথ পড়াবেন শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং এর ফলে কিন্তু হাফিজউদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকার অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। অদিতি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি, গণতান্ত্রিক ধারায় যে একটা সূচনা হয়েছে, সেই সূচনার ফলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, অর্থাৎ ৩৫ বছর পর যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং তিনি এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। 349 জন ভোটারের মধ্যে তিনি কিন্তু ভোট পেয়েছেন 255টি, যার মধ্যে 6টি ভোট কিন্তু পড়েনি অসুস্থতা এবং নানা কারণজনিত কারণে। মোনাজাত শেষ হয়েছে। অদিতি, দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোনাজাত শেষ করেছেন এবং সবার কাছে তিনি দোয়া চাইছেন, করমর্দন করছেন, সবার কাছে দোয়া চাইছেন। পাশাপাশি দেশের মানুষকে যেন তিনি, দেশের মানুষের জন্য যেন তিনি কাজ করতে পারেন। রাষ্ট্রপতি হিসাবে, একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যেন তিনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সে উদ্দেশ্যে তিনি দোয়া করলেন। এখন তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে তিনি তার স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে, সেই কাজকর্ম কর্মকাণ্ড তিনি পালন করবেন এবং এর পাশাপাশি আবারও জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 7টায় কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন। তো অদিতি, দেখতে পেলেন যে দেশের 23তম রাষ্ট্রপতি কিন্তু মোনাজাত শেষে এবং শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। তো অদিতি, এই ছিল এখন পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের সারসংক্ষেপ এবং শ্রদ্ধা নিবেদন। ফরহাদ, আপনি আমাদেরকে জানিয়ে দিচ্ছিলেন সেখানকার খবর এবং আমরা আপনার ক্যামেরায় দেখেও নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত ছিলেন জিয়া উদ্যান থেকে। ছাত্র রাজনীতি দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ পেরিয়ে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব এবং শেষ পর্যন্ত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। ঠাকুরগাঁওয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার নতুন ঠিকানা এখন বঙ্গভবন। রাজনীতির মঞ্চ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে এক দীর্ঘ অভিযাত্রার নতুন অধ্যায়। শফিকুল হকের রিপোর্ট। এই খররুদ্র জলজ বাতাস, মেঘক্রান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। ঠাকুরগাঁওয়ে ভালোবেসে সবাই তাকে মির্জা আলমগীর নামেই ডাকে।
রাজপথ থেকে সংসদ, সংসদ থেকে মন্ত্রিসভা, আর দলীয় রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার যাত্রা বঙ্গভবন। খোদার কসম, আমি ভিনদেশের পথিক নই, আমি কোনো আগন্তুক নই। তবে এই যাত্রা একদিনে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে প্রায় 6 দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রাম আর নানা বাঁক পেরোনোর ইতিহাস। আমি উধাও নদীর এক অবধ বালক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয় জীবনেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা তার রাজনৈতিক পথ চলার সূচনা করে। মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন সক্রিয়। স্বাধীনতার পর ফিরে আসেন শিক্ষকতায়। তবে রাজনীতি থেকে দূরে থাকেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। একদিকে ইন্ডিপেন্ডেন্স, আরেকদিকে গণতন্ত্র, ডেমোক্রেসি, সবগুলো মিলিয়ে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ফোরাম, রাইট ফোরাম ফর দ্য প্যাট্রিয়টিক ইয়াং ফোর্সেস টু জয়েন বিএনপি। 80-র দশকের শেষ দিকে স্থানীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হন। প্রথমে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান। 2001 সালে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক অধ্যায় শুরু হয় বিরোধী রাজনীতির সময়ে। 2009 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে দায়িত্ব পান ভারপ্রাপ্ত মহাসচিবের, আর 2016 সালে বিএনপি মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দীর্ঘ সময় তিনি ছিলেন বিএনপির রাজপথের প্রধান মুখগুলোর একজন। তবে পথ যত বড় হয়েছে, রাজনৈতিক পথ ততটা মসৃণ হয়নি মির্জা আলমগীরের। জীবনে 11 বার কারাবরণ করতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় 3.5 বছর কেটেছে কারাগারে। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্নান করলো আপনার সামনে, বাবার সঙ্গে করতে চাই, সেই দেশে এর জন্য যুদ্ধ করেছিলাম। 2026 সালে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অধ্যায় শুরু হয় তার রাজনৈতিক জীবনে। আবারও সংসদ সদস্য হন, মন্ত্রিসভায় দায়িত্ব পান এবং দীর্ঘদিনের দলীয় দায়িত্বের পর এবার আসে আরও বড় পরিবর্তন। 20 আগস্ট 2026, 35 বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে বদলে যায় তার পরিচয়। বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হক, 71, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে আনন্দ উচ্ছ্বাসে ভাসছে তার জন্মভূমি ঠাকুরগাঁওয়ের মানুষ। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। আনন্দ করেছেন মিষ্টি বিতরণ, বের করেন আনন্দ র্যালি। তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের মাটির সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পর্কটা শুধু রাজনীতির নয়, শেকড়ের। সেই শেকড়ের মানুষ যখন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসার যোগ্যতা অর্জন করেছে, তখন মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে একে অপরকে খাওয়ান মিষ্টি, জানান শুভেচ্ছা। আবার কেউ ফিরে যান স্মৃতির পাতায়। নতুন রাষ্ট্রপতির হাত ধরে অবহেলিত ঠাকুরগাঁয়ে এবার উন্নয়নের ছোঁয়া লাগবে বলে আশা স্থানীয়দের। আমরা ঠাকুরগাঁয়ের মতন একটা দিয়ার মধ্যে রাষ্ট্রপতি পাইছি, এটাই অনেক, এটা আমাদের জন্য গর্বের বিষয়। উনি ঠাকুরগাঁয়ের জন্য যা করেছেন, আমরা চাইবো এই কাজগুলোর যেন ধারাবাহিকতা ঠিক থাকে এবং নতুন নতুন কাজ যেন আমরা পাই, সেজন্য আমরা তার কাছে এই আশাটুকু করব। আমাদের ঠাকুরগাঁও অবহেলিত
এলাকাকে উন্নয়ন করে উনি একটি প্রতিষ্ঠাতা করবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জেলা জুড়ে আনন্দ র্যালি বের করা হয়। এলাকায় উন্নয়নের পাশাপাশি নারীদের মূল্যায়নেও তার ভূমিকা দেখতে চান অনেকে। তো ওনার উন্নতি মানে হচ্ছে ঠাকুরগাঁওয়ের উন্নতি, এবং ওনার একটা অ্যাচিভমেন্ট, ওনার সম্মান মানে ঠাকুরগাঁওয়ের সম্মান। ঠাকুরগাঁও উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁও ছিল, সেই উন্নয়ন বঞ্চিত ঠাকুরগাঁওকে অন্ধকার থেকে আলোকিত করবার জন্য ওনার প্রতি অনেকাংশে কিন্তু দায়িত্ব বেড়ে গেল। ঠাকুরগাঁয়ের এই নেতা রাষ্ট্রের অভিভাবক হওয়ায় নতুন প্রত্যাশায় বুক বাঁধছে পুরো জনপদ। শাকিলা সিথি, ৭১। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ড। ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশন পৃথক বার্তায় রাষ্ট্রপতি আলমগীরকে শুভেচ্ছা জানায়। বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। নতুন যুগে দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ চীন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি। এদিকে ঢাকায় ব্রিটিশ হাই কমিশন জানায়, দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি ফখরুল ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। ফ্রান্সের দূতাবাস বলেছে, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় প্রবীণ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেয় ফ্রান্স। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডও। কাজের নামে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ময়দানে ভারী অস্ত্র ধরছেন বাংলাদেশিরা। ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ পাওয়ার কথা থাকলেও নেওয়া হয় সামরিক ব্যবস্থার আওতায়। এরপর পাঠানো হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে। দেশে প্রতারণার শিকার ভুক্তভোগীদের পরিবারের চোখে শুধু স্বজন হারানোর শঙ্কা। কিভাবে কাজের নামে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধের ময়দানে অনুসন্ধান করেছেন সবুজ মাহমুদ। প্রথম পর্ব দেখুন আজ। গোপালগঞ্জের চুমকি খানম, তার ছোট ভাই পলাশ শেখ রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ড্রোন হামলায় আহত হয়েছেন। সবাই কান্না করে বলে, আপু আমি বাঁচতে চাই, তোমরা একটু যাও, একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করো, উনি চাইলে পারবে আমাদের ফিরে আনতে। পলাশের সঙ্গে নিয়মিত যোগাযোগ নেই। ভাইয়ের জীবন নিয়ে গভীর শঙ্কায় চুমকি। মাহারা ভাইটিকে যে কোনো মূল্যে ফিরে পেতে চান এই বোন। যার পরে একটা ভিডিও দেখছি আমরা, ভিডিও দেখার পরে দেখলাম যে ৩০ জন সেনাবাহিনীর কাছে বন্দি। তো আমরা ভাবছি বন্দি হয়তো বা আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কিন্তু 15 দিনের মাথায় দেখে আমার ভাই সেনাবাহিনীর পোশাক পরা। এই আর কি অবস্থা। এখন আমার ভাইয়ের কথা হচ্ছে, আপু আমি বাঁচতে চাই, আর আমাদের কথা হচ্ছে আমার ভাইটা আমরা ফেরত চাই। আমার ছোটবেলা থেকে আমার মা নেই, আমার ভাইদের আমি সন্তানের মতো মানুষ করছি। শুধু পলাশ শেখ নয়, তার সঙ্গে রাশিয়ায় গিয়ে আরো অনেক বাংলাদেশি প্রতারিত হয়েছেন। এই যে আমরা এই 3 জন এখন বর্তমানে হাসপাতালে আছি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমার 2 পায়ের অবস্থা খারাপ। এই যে পলাশ ভাইয়ের হাতের অবস্থা, সোহেল ভাইয়ের কানের সমস্যা, তারা কানে কেউ শুনে না, আমরা 3 জনের একজনের কানে শুনি না। ওয়ার্ক পারমিটের নামে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর ঠেলে দেয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে। আহত হলেও যুদ্ধ থেকে মুক্তি নেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যুদ্ধ করতেই হবে। আমাকে ফরওয়ার্ড লাইনে পাঠাইছে, আমাদের সামনেই আর কি 6-7 জন মারা গেছে। আমরা 4 জন আর কি ওই জায়গা থেকে জীবিত ফিরছি। আমার হাতে আঘাত খাইছি, বাম কানে কোনো কিছু শুনি না, সোহেল ভাইয়ের ডাইন কানে কোনো কিছু শুনি না। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন বাংলাদেশি যুবক রাজন। মৃত্যু ঝুঁকি প্রতিনিয়ত আছে, আমরা যে কি পরিমাণে কষ্টে আছি আমরাই ভালো জানি। স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিলেও কয়েক মাস যুদ্ধের ময়দানে কাটিয়ে এখন বুঝতে পারছেন সিদ্ধান্তটি ভুল ছিল। আমি ইচ্ছাকৃতভাবে এটা আমি ভুলটা করছি, যে আমি ইচ্ছাকৃতভাবে রাশিয়ান আর্মিতে জয়েন করছি। এটা আমি শুরু থেকেই এখন পর্যন্ত বলতেছি, আমি একটা চরম ভুল করছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের মধ্যে এটা একটা।
পলাশ শেখ সহ প্রতারণার শিকার অন্য বাংলাদেশিদের বিষয়েও তিনি জানেন। কিভাবে এসব ঘটছে তার বর্ণনাও দিলেন তিনি। 30 জনকে বলা হয়েছে ইলেকট্রিক কাজ দেবে, ইলেকট্রিক কাজের বিষয়ে তারা ইলেকট্রিক কাজ করবে, বেতন পাবে, মাস শেষে বেতন তারা বাংলাদেশে পাঠাবে, এই কথা বলে তাদেরকে এজেন্সি পাঠানো হয়েছে। দিন শেষে কি হয়েছে, তাদেরকে এখানে আনার পরে যে মহিলার কাছে দেওয়া হয়েছিল সেই মহিলা তাদেরকে আর্মিতে জয়েন করাই দিয়েছে। ঢাকার রাশিয়া দূতাবাসের সামনে দেশটিতে গমন ইচ্ছুক কয়েকজনের সাথে কথা হয় আমাদের। কেউ যাচ্ছেন পড়াশোনা করতে, কেউ কাজে, আবার কেউ যুদ্ধে। যারা যুদ্ধে যাচ্ছেন তারা নাকি জেনে বুঝেই যাচ্ছেন। অনেকের তো আছে যে মিথ্যা বলে নিয়ে যায়, আমরা যাই নাকি নিয়ে যাচ্ছে। আর কোন তো ভাই নাকি আছে টাকা হইছে, টাকার লোভে এখন অনিয়ত যাচ্ছে। এখন আপনি জমা দিতে অনুসন্ধানে জানা যায় সাধারণত 3 ভাবে বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোদ্ধা হিসেবে যুক্ত হচ্ছেন। প্রথমত এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে, দ্বিতীয়ত রাশিয়ায় অন্য ভিসায় গিয়ে বেশি আয়ের আশায় যুদ্ধে যোগ দিয়ে, আর তৃতীয়ত দেশ থেকেই জেনে বুঝে যুদ্ধ করার উদ্দেশ্যে রাশিয়ায় গিয়ে। যুদ্ধক্ষেত্রে আটকে থাকা এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ কি? এরকম একটা ঘটনা পেয়েছি যে তারা একটা প্রযুক্তি ড্রোন কোম্পানিতে কাজ করতে গিয়েছে, তারপরে তাদেরকে বিভিন্নভাবে যুদ্ধে জড়ানো হয়েছে। তো এখন ওখানে তারা যে সমস্ত কাগজপত্রে সাইন করেছে সেখানে কিন্তু লেখাই আছে যে তারা যুদ্ধে অংশগ্রহণ করতেছে এবং তার জন্য তাদেরকে উচ্চ বেতন, সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এখন আমরা যখন বাইল্যাটারাল মিটিংয়ে এই প্রশ্নটা তুলি, তারা কিন্তু আমাদেরকে কাগজ ধরাই বলে যে এখানে তোমার লোকেরা তো জেনে শুনে যুদ্ধে গিয়েছে। তখন আমরা আসলে কী করব? তারপরেও দেশের নাগরিক হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এখানে আমরা চাপাচাপি করি, তাদের সাথে বার্গেনিং করি যে তারা রাশিয়ান ভাষা বুঝে নাই, না বুঝে এখানে এখানে সিগনেচার করছে। আমরা 3টে লাইসেন্সের সংশ্লিষ্টতা পেয়েছিলাম 30 জনের কেসে, তাদের লাইসেন্স বন্ধ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে। যুদ্ধের ময়দানে বাংলাদেশিদের রক্ত আর দেশে স্বজনের চোখের জল, অর্থের আশায় ভিন দেশের জন্য প্রাণ দিচ্ছেন বাংলাদেশিরা। স্বেচ্ছায়ও কি তা করা যায়? আর প্রতারণার ফাঁদে পড়ে মৃত্যুর মুখোমুখি যারা, তাদের দায় কে নেবে? আমাকে কি উদ্ধার করার কোনো ব্যবস্থা আর কি সরকার নেবে না? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। একটু বাঁচান, আমরা যাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর বিষয়ে কি তথ্য আছে আপনাদের কাছে, এবং নিহতদের কারো স্বজনদের সাথে কথা হয়েছে আপনার? নিহতদের স্বজনরা এসছে, কিন্তু তাদের সাথে দেখা হয়নি। আমি এই মুহূর্তে আছি কলকাতা মেডিকেল কলেজের যে নিউ মার্কেট থানা পুলিশের যে মর্গ, সেই মর্গের সামনে, এবং আমি দেখাবো এই সেই মর্গ যেখানে সাতক্ষীরার 2 জন, সাভারের 1 জন এবং কুষ্টিয়ার 4 জন, অর্থাৎ মোট 7 জন যে বাংলাদেশি মৃত্যু হয়েছিল তাদের দেহ কিন্তু এখানেই আছে, এবং প্রয়োজনীয় নথি এখান থেকেই কিন্তু এই দেহ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আর কি রওনা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে কুষ্টিয়ার যে 4 জনের মৃত্যু হয়েছিল তাদের পরিবারের স্বজন একজন এসছেন, এবং বাকিরা কিন্তু সীমান্তে অবস্থান করছেন। সাতক্ষীরার যে 2 জনের মৃত্যু হয়েছে এবং সাভারের যে 1 জনের মৃত্যু হয়েছে, তো স্বাভাবিকভাবে কোন সীমান্ত দিয়ে নিয়ে যাওয়া হবে এবং কখন, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। কারণ এই দেহগুলি নিয়ে যাওয়ার জন্য যে ছাড়পত্র, সেই ছাড়পত্র এখনো পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বা যে কুষ্টিয়ার মৃতদের পরিবারের যে স্বজন এসছে তারা এখনো পায়নি। তো সেই ছাড়পত্র পাওয়ার পর কিন্তু এই যে মর্গ, সেই মর্গে দেখাতে হবে, তারপর এখান থেকে দেওয়া হবে দেহ, তারপর সেই দেহ যাবে বাংলাদেশে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত বিষয়টি কিন্তু নিশ্চিত হয়নি, এবং কলকাতার ডেপুটি হাই কমিশনের তরফ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল দুপুর 12টার সময়। সেখানেই তারা চূড়ান্ত ব্রিফিং করবেন বলে জানিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই যে সাংবাদিক সম্মেলন সেটা এখনো শুরু হয়নি। স্বাভাবিকভাবে কখন কিভাবে এই দেহগুলি বাংলাদেশে পৌঁছাবে, যাবে কোন সীমান্ত দিয়ে, সেই সব প্রশ্নের উত্তর যারা দেবে সেই হাই কমিশন জানানোর পর আমরা জানাতে পারবো এবং নিশ্চিত হতে পারবো আজ নাকি আগামীকাল। কারণ হাই কমিশন ইতিমধ্যেই কিন্তু ডেডলাইন দিয়েছিল 22 তারিখ, সে 22 তারিখের মধ্যেই, অর্থাৎ শনিবারের মধ্যেই কিন্তু যে কোনো সময় যাবে। সেক্ষেত্রে আজ দিনটি হাতে
এবং আগামীকাল এবং যদি আজ কোনো কারণে না ছাড়া হয় আর কি নথি এবং দেহগুলি নেওয়ার যে প্রক্রিয়া সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আগামীকালের মধ্যে যে কোনো সময় কিন্তু নিয়ে যাওয়া হবে এমনটা জানা যাচ্ছে। সত্যজিৎ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম সেখানকার খবর। ধন্যবাদ যুক্ত হয়ে আমাদেরকে সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ। কলকাতার হোটেলের আগুনে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে আনার প্রক্রিয়াটি চলছে, আমরা যেমনটি জানছিলাম। তবে কখন তাদের মরদেহ দেশে ঢুকবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেনাপোল থেকে আমাদের সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত হয়ে সেখানকার প্রস্তুতির খবর জানাবেন। পাপ্পু, মরদেহ আজ অথবা আগামীকাল আসবে যেমনটি আমরা জানছিলাম খবরে এবং আমাদের কলকাতার সহকর্মীর কাছ থেকে। আপনার কাছ থেকে জেনে নিতে চাই, বেনাপোল সীমান্তে কি ধরনের প্রস্তুতি রয়েছে বা আনুষ্ঠানিকতার বিষয়টি কেমন দেখছেন সেখানে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং 9 জনের মৃত্যুর মধ্যে 7 জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবশ্রী দত্ত ও তার সুস্থ আফসানা শারমিন শিশু সন্তান সহ শিশু দত্ত আফসানার বাবা মোহাম্মদ আকরাম আলী রয়েছেন। এই একই পরিবারের 4 সদস্যদের মৃত্যু কুষ্টিয়া সহ সাংবাদিকদের মহলে শোকের ছায়া নেমেছে। তবে আপনাকে আমি আরেকটু অদিতি বলতে চাই, কলকাতা হোটেল অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নিহত হয়েছেন এবং একই পরিবারের 4 সদস্য নিহত মরদেহ হস্তান্তর প্রক্রিয়া করছে এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্টুডিওতে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং 9 জনের মৃত্যু, নিহতের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক বলা হয়েছে। তবে নিশ্চিত রয়েছেন যে বাংলাদেশ হাই কমিশন এই মর্মান্তিক যে ঘটনাটি গভীর শোকের ছায়া নেমেছেন এবং বাংলাদেশের বিশেষ আপনার একটি নিহত রয়েছেন এবং কুষ্টিয়ার সাংবাদিকদের যে দেবেশ্বর দত্ত তার আফসানা শারমিন তাদের শিশু সন্তানদের সর্বত আফসানা হয়েছেন এবং আকরাম আলী চিকিৎসা উদ্দেশ্যে পরিবারের সন্তোষ হয়েছে ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, তবে তারা ট্রিটমেন্টে। তবে আপনাকে আরেকটু অদিতে আমি একটু বলি যে মরদেহর কিছু আত্মীয় স্বজন ভারতে আছে, তাদের সাথে আমার একাধিক ফোনে কথা হয়েছে। তেনারা যে বিষয়টি বলছেন যে আসলে হাই কমিশনারের ছাড়পত্রগুলি হাই কমিশনার থেকে কমপ্লিট হয়েছে, ওখান থেকে নিউ মার্কেট থানাতে পাঠিয়েছেন সমস্ত কাগজ দিয়ে এবং নিউ মার্কেট থানার থেকে তাদেরকে বলা হচ্ছে যে লালমনিরহাট থানাতে যেতে হবে এবং স্বজনরা বলতে চাচ্ছে আমাদের এই মরদেহগুলা আমাদেরকে সুন্দরভাবে যদি একটু ভারত সরকার বুঝ করে দেয় তাহলে আমাদের জন্য সক্রিয় হবে, যেহেতু বেনাপোল পেট্টাপোল যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের সাথেও আপনার কথা বলার সুযোগ হয়েছে এবং আপনি জানিয়ে দিচ্ছিলেন তাদের পক্ষ থেকেও কিছু খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বেনাপোল সীমান্তের খবর নিয়ে সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু যুক্ত ছিলেন এতক্ষণ। গ্রাজুয়েশন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে, এজন্য ক্যাম্পাসে পার্ট টাইম চাকরি ও জব ফেয়ারের সুযোগ তৈরির প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শুক্রবার সাভারে ব্রাক সিডিএম সেন্টারে আয়োজিত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি। তৃতীয় ভাষা শেখানোর সেন্টার, ইনোভেশন হাব ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়ানোর ওপরেও গুরুত্ব দেন মাহদি আমিন। পাশাপাশি গবেষণায় বরাদ্দ বাড়ানোর কথা বলেন তিনি। এনকারেজ করব যদি সুযোগ হয়। আমরা অনেকেই বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, পার্ট টাইম জবের বেশ কিছু ব্যবস্থা থাকে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস। আমরা কি আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি কিনা, সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা। কিছু পলিসি আছে এক্সিকিউট করতে খুব বেশি কমপ্লিকেটেড বা টাকা পয়সার প্রয়োজন নেই, সদিচ্ছার প্রয়োজন, একটু একাডেমিক লিডারশিপের প্রয়োজন, যেটা আপনাদের সবার আছে। দেশের সামুদ্রিক আইন ও ন্যায় বিচার চর্চায় তরুণদের দক্ষতা বিকাশে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ন্যাশনাল মেরিটাইম মুড কোর্ট কম্পিটিশন। সকালে রাজধানীর পল্লবীতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এতে 33টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত 42টি দল অংশ নেয়। মুড কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব আদালতের আদলে আইনি যুক্তি উপস্থাপন, তথ্য প্রমাণ বিশ্লেষণ এবং বিচারিক প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
আয়োজকরা জানান, এই অভিজ্ঞতা সামুদ্রিক আইন সম্পর্কে দক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে আমরা কোর্টরুমে যেমন একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, কোনো একটা ইস্যুস নিয়ে দুইটা পার্টি আলোচনা করে, সেম টাইপের আলোচনা এখানেও হচ্ছে। একটা কেস আছে, ওই কেস নিয়ে দুইটা পার্টি আলোচনা করতেছে। তো এটা কেন জরুরি? এটা জরুরি হচ্ছে যে আমাদের যে ল স্টুডেন্টরা আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ল স্টুডেন্টরা নিজেদেরকে শার্পেন করার জন্য, নিজেরা যাতে আরও ভালো এটিকুইট জানতে পারে, কোর্টরুম জানতে পারে, এসবের জন্য এই কম্পিটিশনগুলো অর্গানাইজ করা হয়। ছাঁটাই নয়, গ্যাস বিদ্যুৎ সংকট দূর করে শ্রমিক ও শিল্প বাঁচানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানায় সংগঠনটি। এ সময় তারা শ্রম আইন, মজুরি বোর্ড গঠন, শ্রমবিধি প্রণয়ন করার তাগিদ দেন। শ্রমিক আছে বলে এই দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না জানিয়ে বক্তারা শ্রমিকদের ন্যায্য ও সম্মানজনক মজুরি দাবি করেন। বলেন, প্রতিটি গার্মেন্টসে ডে কেয়ার চালু করার কথা। বর্তমানে গ্যাস সংকটের কারণে কিছু কিছু গার্মেন্টসে শ্রমিকদের ছাঁটাই বন্ধেরও অনুরোধ করেন তারা। বর্তমান সরকারের কাছে আহ্বান জানান শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে। এছাড়া চাকরি ও কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশের কথা বলেন শ্রমিক সংহতির নেতারা। ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে ঠিকমতো সাগরে নামতে পারেন না জেলেরা। নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, তাই ভরা মৌসুমেও ক্রেতারা ইলিশ কিনতে পারছেন না। দামও সাধারণ জনগণের নাগালের বাইরে। কপালে চিন্তার ভাঁজ জেলে, ব্যবসায়ী, আড়তদার থেকে সমুদ্রগামী ট্রলার মালিকদেরও। বিধান সরকারের প্রতিবেদন। চলতি মৌসুমের সপ্তাহখানেক আগে অভ্যন্তরীণ নদ নদীতে ইলিশের দেখা মিলেছিল, তাও কাঙ্ক্ষিত পরিমাণে নয়। এজন্য জেলে থেকে খুচরা বিক্রেতারা কেউই এখন পর্যন্ত সুবিধা করতে পারছেন না। মাছ আর হলো মেঘনা নদীর মাছ, মাছ কম, মেঘনা কম, মাছ কাটা কম। এখন তো মাছ পাওয়ার কথা 5 মণ, সেই জায়গায় 2 মণ পাইছি। কেজির মাছ 2800-3000 টাকা চলে যায়, 700-800 গ্রাম 2400-2500 টাকা কেজি চলে। এ নিয়ে ক্রেতারা বললেন, বাজারে ইলিশ কিছুটা মিললেও বড় মাছের দাম কমেনি। এজন্য স্বাদ মেটাতে বাধ্য হয়ে ছোট ইলিশ কিনছেন, নতুবা অন্য মাছ কিনে ফিরে যেতে হচ্ছে। আমাদের মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে নাই বললেই চলে। আমাদের সাধ্যের মধ্যে আছে দেখে আমরা ছোট ইলিশ কিনছি, বড় ইলিশ কিনতে পারি নাই। যে ছোট ইলিশ ওটা একটু দাম কমছে, তাও তুলনামূলকভাবে না। এখন পর্যন্ত মৌসুমের পুরোটা সময় জুড়েই সাগরে চলছে বৈরী আবহাওয়া, যার কারণে সমুদ্রগামী ট্রলারেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে লোকসানে আছেন মালিকরা। আগামী 1.5 মাসের অপেক্ষায় তারা। চরম লোকসানে আছে, একটা ট্রলারে আমাদের 20 থেকে 25 লক্ষ টাকার উপরে লোকসান আছে। তবে সবচেয়ে বিপাকে আছেন আড়তদাররা। যে ইলিশ মিলছে তাতে করে ব্যবসা চলে না, ঋণের দেনা শোধ নিয়ে চিন্তিত তারা। আমাদের ব্যবসায়ীদের ইলিশের অবস্থা খুবই খারাপ। এখন আবার এই কাইলিশ একটু টুকটাক হালকা মাছ, লোকাল মাছ একটু হইতে আছে। ঋণ লইছি, সুদে লইছি, কিন্তু দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। বরিশালের পাইকারি বাজারে এখনো আধা কেজি ওজনের ইলিশের মন 78,000, 1 কেজি সাইজের ইলিশের মন 1,07,000, আর 1 কেজির উপরের সাইজের মন বিকাচ্ছে 1,20,000 টাকা দরে। বিধান সরকার, 71, বরিশাল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।